হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে সাদিকুর লাল কার্ড এবার হয়ে গেল হলুদ কার্ড। কি করে সে খবর জানাবো। আর মোহনবাগান টিম এবার কলকাতা শহরের চ্যাম্পিয়ন হলো কি করে, সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি বিপিন সিংকে নিয়ে। এই যে বিপিন সিং, যিনি মুম্বাই সিটি এফসির অনেক দিন ধরে খেলছে আর তাদের টিমে একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। তো বর্তমানে যা খবর আসছে, এই বিপিন সিং কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে 2 বছরের কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। আর এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম যে আগামী বছরের জন্য কেরালা ব্লাস্টার একটা দারুণ টিম তৈরি করছে, যেখানে সার্জিও লোবেরাকে রেখেছে, হুগো বোমসকে রেখেছে, বিকাশ রামদানকে সাইন করিয়ে নিয়েছে, আর প্রীতম কোটালকে তারা ছেড়ে দিয়েছে। তো এখান থেকে তারা বিপিন সিংকেও শোনা যাচ্ছে 2 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে সামার ট্রান্সফার উইন্ডোর জন্য। তারপরে কিন্তু এই খেলোয়াড়টি কেরালা ব্লাস্টার হয়ে খেলবে না। নেক্সট সিজনের জন্য একটা দারুণ টিম তৈরি করছে কেরালা ব্লাস্টার। কেরালা ব্লাস্টার কিন্তু ফাইনাল খেলেছে আইএসএল এর, কিন্তু আজ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আর বিপিন সিং এর আগে আমরা কলকাতা ময়দানে যখন এটিকে ছিল তখনও এখানে খেলতে দেখেছিলাম, বাট এখানে তিনি অতটা ঠিকঠাক নাম করতে পারেনি। বাট মুম্বাই সিটি এফসিতে গিয়ে তার ভালো একটা নাম হয়ে গেছে, আর ন্যাশনাল টিমেরও খেলেছে। দেখা যাক কেরালা ব্লাস্টারে গিয়ে তিনি কেমন খেলে। এবার যে খবরটি বলবো, গতকালকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গিয়েছিল, যেখানে চেন্নাই এফসি তারা কিন্তু ঘরের মাঠে খেলতে নেমেছিল হট ফেভারিট মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। আর সুপার জায়েন্ট জানো, মোহনবাগান খুব শক্তিশালী টিম। আমি আগেও বলেছিলাম যে ভিডিওতে, হয়তো মোহনবাগান টিম অতি অনায়াসে ম্যাচ জিতবে, কিন্তু এটা আর হলো না। গতকালকে ম্যাচে দেখতে পেয়েছিলাম যে এই চেন্নাইয়ের কোচ ওয়েন কোয়েল, তিনি মাঠের বাইরে ছিলেন কাঠ সমস্যার জন্য। তিনি কতটা ব্যতিগ্রস্ত হয়ে উঠেছিলেন যে পারলে তিনিই মাঠে নেমে পড়বেন। আর চেন্নাই এমন জায়গায় চলে গিয়েছিল যে ম্যাচটা হয়তো চেন্নাই জিততেও পারত। আর আমরা ভারতীয় ফুটবল একটা জিনিস লক্ষ্য করেছি, যে বিদেশিরাই কিন্তু একটা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তো মোহনবাগানের যে একাদশে কালকে সেটাই হয়েছে। তো যেই ফর্মের মানে খেলোয়াড়রা ছিল তাদেরকে কোচ নামায়নি প্রথম দিকে, আর সেকেন্ডেই নামানো হয়েছিল। কিন্তু দিমিত্রি বেত্তাদোস তার অফ ফর্ম কিন্তু মোহনবাগানকে অনেকটাই চিন্তা ফেলেছে। তো যাই হোক, এই ম্যাচটি ড্র হয়েছে আর বর্তমানে মোহনবাগানের পয়েন্ট দাঁড়ালো 37। বাকি টিমেরা যেটা চাইছিল যে মোহনবাগান পয়েন্ট ড্রপ করলে তাদের অনেকটা সুবিধা হতে পারে, বাট এখনও অবধি কিন্তু মোহনবাগান টিম 7 পয়েন্টে এগিয়ে আছে। তো অনেকটাই দূরে বাকি টিমের কাছে মোহনবাগান। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে রিলায়েন্স ফেডারেশন ইউথ লিগের কথা। তো সেখানে ইস্টবেঙ্গল টিমের আজকে খেলা ছিল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে, যেখানে ইস্টবেঙ্গল টিম 5-2 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে এই ইউনাইটেড স্পোর্টসকে। আর বলে রাখি, এটা অনূর্ধ্ব 15দের যে রিলায়েন্স ফেডারেশন ইউথ লিগ চলছে, তো সেখানে 5-2 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। আর মোহনবাগান সুপার জায়ান্ট টিম, তারা কিন্তু আজকে বেঙ্গল ফুটবল একাডেমির কাছে 5-4 গোলে হেরে গেছে। কিন্তু হেরে গেলে কি হবে, তারা আগে থেকে কিন্তু যথেষ্ট পয়েন্ট রেখেছিল, আর তারা কলকাতার জোরে কিন্তু চ্যাম্পিয়ন এই মোহনবাগান সুপার জায়ান্ট টিম রিলায়েন্স ফেডারেশন ইউথ লিগের আন্ডার 15 বিভাগে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে আরমান্দো সাদিকুর কথা। তো আরমান্দো সাদিকুকে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল ম্যাচে, গোয়ার সঙ্গে তখন খেলা হচ্ছিল। তো সেই ম্যাচে তিনি একদম শেষ অন্তিম মুহূর্তে গিয়ে তিনি রেড কার্ড দেখেন। একটা কুস্তি করে, মানে ডাব্লিউডব্লিউইর মতো খেলে। তো রেফারি তাকে রেড কার্ড দেখায়। তারপর এফসি গোয়া তারা আবেদন করে এআইএফএফকে। আর বর্তমানে এআইএফএফ নির্ণয় মানে তারা তাদের ফেসলা শোনায়, সেটাতে বলা হচ্ছে ওটা রেড কার্ড ছিল না, ওটা হলুদ কার্ড হয়ে গেছে। ঠিক ইস্ট বেঙ্গলে খেলার আগে যখন বোরা হেরেরাকেও পাঞ্জাবের সঙ্গে গোয়ার ম্যাচ চলছিল, তো বোরাকে একদম ডাইরেক্ট রেড কার্ড দেখিয়েছিল, আর ডাইরেক্ট রেড কার্ড দেখলে 2 ম্যাচ সাসপেন্ড। তো তখনও সে একই জিনিস হয়েছিল, গোয়া অ্যাপ্লাই করেছিল, এআইএফএফ বলেছিল না এইটা তো ডাইরেক্ট রেড কার্ডের বা রেড কার্ড কিছু নয়, এটা ইয়েলো কার্ড। তো তারপরেই আবার ইস্ট বেঙ্গল ম্যাচে অ্যাভেলেবেল হয়ে গেল। যে স্পষ্ট ক্লিয়ার যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তারা কীভাবে ভারতীয় ফুটবলটাকে শেষ করছে, এক পক্ষকে নিচ্ছে আরেক পক্ষকে নিচ্ছে না। কিছুদিন আগেও আমি মানে লাস্ট 1-2 ভিডিও আগে তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে, যে আন্ডার 20 টিমের একটা টুর্নামেন্ট চলছে, মানে হতে চলেছে এই ইন্দোনেশিয়াতে। সেখানে পর্যন্ত আন্ডার 20 প্লেয়ার পাঠাতে পারছে না। আমরা পাঠাচ্ছি কাদের, আন্ডার 18 টিম, তাদের মানে এরকম একটা স্কোয়াড পাঠাচ্ছি, যেখানে উল্টো টিমেরা ভালো স্ট্রং একটা টিম নিয়ে আসবে, আর আমরা বাচ্চাদের পাঠাচ্ছি। যদি সেই বাচ্চাগুলোকেও না পেতো, তাহলে এরা মানে 5 বছরের বাচ্চাকেও পাঠিয়ে দিত। তো এরমভাবেই ফুটবল চলছে, এরমভাবেই সহ্য করতে হবে, কিছু করার নেই। এরপরে যে খবরটি বলবো হীরা মণ্ডলের কথা। হীরা মণ্ডল কিন্তু আমরা লাস্ট গোয়া ম্যাচে দেখেছিলাম, তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে কিন্তু তাকে খেলানো হয়নি। কারণ হিসাবে ইস্ট বেঙ্গলরা জানাচ্ছে যে তাকে আইএসএলে কিন্তু এখনও রেজিস্টার করা যায়নি কিছু জটিল নিয়মের জন্য। আর সেখানে আমরা দেখেছিলাম ডিফেন্সে নন্দা কুমারকে খেলতে, মানে নন্দা কুমার এখন ডিফেন্সে খেলছে।
কি অবস্থা টিমটার। আর অপেশাদারি তো কোনো নমুনা ছাড়ছে না ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। মানে আইএসএলের সব থেকে জঘন্য একটা রোস্ট একজন হচ্ছে মানে কর্মকর্তা যদি বলা হয় সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকেই দেখে শেখা উচিত। আর উল্টো দিকে মোহনবাগানকে দেখে শেখা উচিত তারা কীভাবে ক্লাব চালাতে হয়, কীভাবে প্লেয়ারদেরকে সাইন করাতে হয়। একটা প্রফেশনালিজম এর মধ্যে দেখা যায় এই মোহনবাগান সুপার জায়ান্ট টিমের মধ্যে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।